এনসিপি কর্মসূচিতে আওয়ামী লীগের হামলায় রণক্ষেত্র গোপালগঞ্জ, সংঘর্ষে নিহত 4 প্রতিবাদে উত্তাল দেশ। গোপালগঞ্জের হামলা ন্যাক্কারজনক বলছে বিএনপি, হামলাকারীরা ছাড় পাবে না। সরকারের বিবৃতি, সারা দেশে এনসিপির বিক্ষোভকাল। জুলাই শহীদ দিবসের রাষ্ট্রীয় নানা কর্মসূচি, রংপুরে আবু সাইদ চত্বরের স্মৃতি ফলক উন্মোচন, শহীদের কবর জিয়ারত, আলোচনার সভা। চলতি বছরেই শেষ হবে জুলাই গণহত্যার বেশ কয়েকটি মামলার বিচার কাজ, মরদেহ পোড়ানোর মামলায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ। নিজের মতো চাপিয়ে দিয়ে জাতীয় ঐক্য গড়া সম্ভব নয় বলছে বিএনপি, ঐক্য নষ্ট হলে সবকিছুই হারিয়ে যাবে শঙ্কা জামায়াতের। যুদ্ধবিরতির মধ্যেই সিরিয়া ইসরায়েলের ড্রোন হামলা, কেঁপে উঠে দামেস্কের 8টি এলাকা, সংযত থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের। এবং প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে টি-20তে সিরিজ জিতল বাংলাদেশ, শেষ ম্যাচে 8 উইকেটে জয় টাইগারদের। সংবাদদাতা দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আবার আবে ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। এনসিপির পদযাত্রা কর্মসূচি ঘিরে রণক্ষেত্র গোপালগঞ্জ। সমাবেশের আগে ও পরে এনসিপির গাড়ি বহরে হামলা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ। দুপুর থেকেই পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা, এতে নিহত হয়েছে 4 জন। পরে যৌথ বাহিনীর কড়া নিরাপত্তায় গোপালগঞ্জ ছাড়েন এনসিপি নেতারা। এরপরেই গোপালগঞ্জে আজ রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত 22 ঘন্টার কারফিউ জারি করে সরকার। মোহাম্মদ সাকিবের রিপোর্ট। জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে বুধবার সকাল থেকে থমথমে পরিস্থিতি গোপালগঞ্জ জুড়ে। সকালে সমাবেশ স্থলে মঞ্চ ভাঙচুর ও হামলা করে নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হামলার পরেও কর্মসূচি বাতিল না করে বেলা 2টার দিকে শহরের পৌর পার্ক এলাকায় সমাবেশস্থলে পৌঁছায় এনসিপি কেন্দ্রীয় নেতাকর্মীরা। পরপর বক্তব্য দেয় নাহিদ, হাসনাত, সার্জিসরা। কিন্তু সমাবেশ শেষ হতে পুনরায় হামলা শুরু করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। পুলিশ সেনাবাহিনীর সাথে শুরু হয় সংঘর্ষ, গুলিবর্ষণ। হামলা থেকে রক্ষায় প্রথমে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে ও পরে সার্কিট হাউসে আশ্রয় নেন এনসিপির নেতাকর্মীরা। এই সময় পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে গোপালগঞ্জ রূপ নেয় রণক্ষেত্রে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 4 প্লাটুন বিজিবি মোতায়েন সহ জারি করা হয় 144 ধারা। তবুও থামানো যায়নি সংঘর্ষ। এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা চালায় আওয়ামী সমর্থকরা। যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন। ভাঙচুর করা হয় সাংবাদিকদের গাড়িও। হামলার নিন্দা জানিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তার ফেসবুকে বাসলে মুজিববাদের কবর রচনা করে ফেরার হুঁশিয়ারি দেন। এদিকে গণমাধ্যমের সঙ্গে এক ফোনালাপে হামলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্লিপ্ত ছিল বলে অভিযোগ করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। পরে বিকেল 5টায় যৌথ বাহিনীর কড়া নিরাপত্তায় গোপালগঞ্জ ত্যাগ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি। এর আগে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের মধ্যেই সমাবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। এ সময় গোপালগঞ্জকে মুজিববাদীদের হাত থেকে মুক্ত করার ঘোষণা দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। এনসিপির মার্চ ফর গোপালগঞ্জকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই থমথমে গোপালগঞ্জ। সকালেই 2 দফায় পুলিশ ও ইউনো গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থল পৌর পার্কে পৌঁছানোর আগেই মঞ্চে হামলা চালায় ছাত্রলীগের 200 থেকে 300 নেতাকর্মী। এ সময় বিপুল পরিমাণ চেয়ার ভাঙচুর করে তারা। সড়কে দেয় দেশীয় অস্ত্রের মহড়া। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায় তারা। বেলা 2টার পর সমাবেশস্থলে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা।
এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, কোনো পরিবার বা দলের কাছে গোপালগঞ্জকে বর্গা দেওয়া হয়নি। কোনো ব্যক্তি, দল আর কোনো পরিবারকে সামনে রেখে এই গোপালগঞ্জকে বর্গা দিতে চায়, আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করব। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে আলাদা করেছে বলে মন্তব্য করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে, ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জকে মুজিববাদীদের হাত থেকে মুক্ত করা হবে। মুজিববাদীরা মুক্তিযুদ্ধ ও গোপালগঞ্জকে কলুষিত করেছে। মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে। সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব, আবার সমুন্নত করব। মুজিববাদের কবর রচনা করে, ৭২-এর সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব। এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা। নিউজ ডেস্ক, দেশ টিভি। গোপালগঞ্জে এনসিপি পদযাত্রায় নিষিদ্ধ ছাত্রলীগের হামলার প্রতিবাদে উত্তাল রাজধানী ঢাকা। বিকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ঢাকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করে। এসব প্রতিবাদ কর্মসূচি থেকে নৃশংস এ হামলা তীব্র নিন্দা জানানো হয়। আরও জানাচ্ছেন জালাতুল মোহনা। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বুধবার বিকালে কিছুক্ষণের জন্য শাহবাগ ব্লক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ফ্যাসিবাদ বিরোধী কয়েকটি সংগঠন। এ সময় ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার, জুলাই সনদ ঘোষণা ও পুলিশি ব্যবস্থা ঢেলে সাজানোর দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। নিন্দা জানান বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ। অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে, গোটা পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, সংস্কার করতে হবে। আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের জন্য গোপালগঞ্জ সহ সারা দেশে ২৪ ঘন্টার মধ্যে সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে। সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্র শিবির। এই ঘটনার জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকে দায়ী করে ৫ আগস্টের মধ্যে ফ্যাসিবাদ নির্মূলে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান নেতারা। আমরা সুস্পষ্ট বলতে ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, আপনারা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, আল্লাহর রাস্তায় দায়িত্বটা ছেড়ে দেন। আমরা আপনাদের প্রতি সম্মান রেখে, আপনাদের ব্যক্তিত্বের প্রতি তাকিয়ে আমরা আপনাদেরকে সেই আসনে বসিয়েছিলাম, কিন্তু আপনারা চরমতম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। আমি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারকে, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে নতুন বাংলাদেশের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন। খুনি হাসিনা এবং তার দোসরদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসেন। রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। দোষীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। এদিকে এক বিবৃতিতে সরকার জানিয়েছে হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। মাহবুব তামিমের প্রতিবেদন। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে নিষিদ্ধ ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের হামলায় উত্তাল রাজনৈতিক অঙ্গন সহ সারা দেশ। এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে যথাযথ পদক্ষেপের দাবি জানিয়েছে রাজনৈতিক দল সহ সর্বস্তরের মানুষ। এই হামলাকে ঘৃণ্য বর্বর হামলা আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকার এটিকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে বিবৃতি দেয়। সেই সঙ্গে দোষীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার কথাও জানানো হয়। হামলার ঘটনায় এক বিবৃতিতে গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হামলাকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন তিনি। বিবৃতিতে তিনি আরো বলেন, দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফয়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান এক ফেসবুক পোস্টে হামলার ঘটনায় যথাযথ ব্যবস্থা না নিলে সরকারকে এর দায় নিতে হবে বলে হুঁশিয়ারি দেন।
এদিকে 24 ঘন্টার মধ্যে এই হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ না নিলে ঢাকা টু গোপালগঞ্জ মার্চ কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি ফেসবুকে লেখেন, বিপ্লব ও বিপ্লবীদের সুরক্ষায় নির্মূল করতেই হবে ফ্যাসিস্টদের। এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। হামলায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে দলটি। বুধবার রাত 9:30টায় খুলনা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে মুজিববাদী সন্ত্রাসীরা জঙ্গি কায়দায় হামলা করেছে। যতই বাধা বিপত্তি আসুক, এনসিপি এগিয়ে যাবে বলেও জানান নাহিদ ইসলাম। এবং আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে যারা এই ঘটনার সাথে জড়িত, যাদের পরিকল্পনায়, যাদের অংশগ্রহণ এবং যারা হত্যা চেষ্টা চালিয়েছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে, আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে। গোপালগঞ্জে এনসিপির উপর হামলাকে অশনি সংকেত উল্লেখ করে প্রশাসনকে এর জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। জুলাই যোদ্ধাদের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অন্তর্বর্তী সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। আরও জানাচ্ছেন সহকর্মী ইনাই নাহিদ। জাতীয় সমাবেশ উপলক্ষে বুধবার বিকেলে রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামীর জনসংযোগ ও প্রচার মিছিল থেকে গোপালগঞ্জ হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের প্রতিহত করার আহ্বান জানান ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। গোপালগঞ্জের আমাদের জুলাই সহযোদ্ধারা তারা ওখানে একা নয়, আমরাও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের সাথে আছি। এই লড়াই আমরা সবাই মিলে 5ই আগস্ট যেমন বিজয় নিয়েছি, শেষ পর্যন্ত আমরা বিজয় থেকে রাজপথে লড়াই করব। ভবিষ্যতে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই আওয়ামী ফ্যাসিবাদের চূড়ান্ত পতন নিশ্চিত না করে আমরা কেউ ঘরে ফিরে যাব না। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, গোপালগঞ্জে হামলার দায় সরকার এড়াতে পারে না, এজন্য প্রশাসনকে জবাব দিতে হবে। আমরা অবিলম্বে সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রশাসন, সরকারের আইন শৃঙ্খলা এবং মানুষের নিরাপত্তায় নিয়োজিত সকল সংস্থার কাছে দাবি করব, গোপালগঞ্জে যা ঘটনা হয়েছে এটা একটি অশনি সংকেত। দেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির উপরে এই হামলার পুনরাবৃত্তি যেন না হতে পারে, এখনই সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড, গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার সহ 7 দফা দাবিতে 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে ভাঙচুর ও কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে এনসিপি ও বৈষম্য বিরোধী নেতাকর্মীরা। ব্লকেজ করা হয় ঢাকা, টাঙ্গাইল ও ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন মহাসড়ক। হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। সহকর্মীদের তথ্য ছবিতে আপন রিপোর্ট। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে ভাঙচুর ও কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে এনসিপি ও বৈষম্য বিরোধী নেতাকর্মীরা। মাদারীপুরে বুধবার বিকেলে জেলা স্বাধীনতা অঙ্গন লেকপাড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিভিন্ন সড়ক ঘুরে শহরের পুরান বাজারে এসে শেষ হয়। চট্টগ্রাম নগরীর 2 নং গেট এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ করে। এ সময় গোপালগঞ্জে ন্যাক্কারজনক হামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তারা। আমাদের এবং নীরব দর্শকের মতো ভূমিকা পালন করেছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, দ্রুত সময়ের মধ্যে লীগ মুক্ত গোপালগঞ্জকে সন্ত্রাসী মুক্ত গোপালগঞ্জকে এই প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে, গোপালগঞ্জকে আওয়ামী লীগের ফ্যাসিবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত করতে হবে।
বিকেলে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় প্রায় পৌনে 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। নোয়াখালীতেও হয় বিক্ষোভ। হামলার সাথে জড়িত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী সহ জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান তারা। কোন একটি আলাদা ক্যান্টনমেন্ট নয় যেখানে অনুমতি নিয়ে প্রোগ্রাম করতে হবে। মাত্র 1 বছরের ব্যবধানে আমাদের গণঅভ্যুত্থানের নায়করা গোপালগঞ্জ আওয়ামী সশস্ত্র হামলার শিকার হয়েছে। আমরা প্রশাসনের নির্বিকার ভূমিকার জন্য ধিক্কার জানাচ্ছি। ফেনীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। বিকেল 4:30 থেকে মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশে অবস্থান নেন তারা। হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তার দাবিতে টাঙ্গাইলেও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এনসিপির নেতাকর্মীরা। আপন অপু, দেশ টিভি। নানা আয়োজনে রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে জুলাই শহীদ দিবস। এরই অংশ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদের প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। আবু সাইদ চত্বরে স্মৃতিফলক উন্মোচন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সহকর্মী জামাল বাদশার পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। হাতে ফুল, চোখে অশ্রু নিয়ে আবু সাইদের প্রথম শাহাদত বার্ষিকীতে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে শ্রদ্ধা জানাতে বুধবার সকাল থেকে ছুটে আসেন শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতাসহ স্থানীয়রা। এ সময় মোনাজাতে অংশ নেন তারা। এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে লাল ব্যাজ ধারণ করে একটি শোক র্যালি বের হয়। এতে অংশ নেন জেলা প্রশাসক, উপাচার্য, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ গেটের সামনে আবু সাইদ চত্বরে স্মৃতিফলক উন্মোচন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। এরপর উপদেষ্টারা পরিদর্শন করেন জুলাই গণ আন্দোলনের স্মৃতি নিয়ে নির্মিত আলোকচিত্র প্রদর্শনী, যেখানে তুলে ধরা হয় শহীদ আবু সাইদের আন্দোলনকালীন মুহূর্ত এবং পরবর্তী ঘটনার চিত্র। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে শুরু হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবু সাইদের পিতা মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্য ও আহত আন্দোলনকারীরা। আলোচনা সভা শেষে হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সন্ধ্যায় হবে দোয়া ও মিলাদ মাহফিল। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলা ভাঙচুরের প্রতিবাদে সৈয়দপুর বিমানবন্দরের সামনে উপদেষ্টাদের গাড়িবহর আটকে প্রতিবাদ করেছে স্থানীয় এনসিপি নেতারা। পুলিশের নিষ্ক্রিয় দাঁড়িয়ে থাকার অভিযোগের প্রেক্ষিতে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বর্তমান পুলিশ সদস্যরা আওয়ামী সরকারের নিয়োগকৃত, তারা পুরোপুরি সহযোগিতা করছে না। নীলফামারীর প্রতিনিধি আমিরুল হকের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। রংপুরে আবু সাইদের শাহাদত বার্ষিকীর কর্মসূচি শেষে ঢাকা ফিরতে বুধবার বিকেল 5:30টায় সৈয়দপুর বিমানবন্দরে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তাদের গাড়িবহর আটকে প্রতিবাদ জানান স্থানীয় এনসিপি নেতারা। এ সময় বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গোপালগঞ্জে হামলার ঘটনায় প্রশাসনের গাফিলতি থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। প্রশাসনের যদি কোনো গাফিলতি থাকে তাহলে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি আমরা দেখি প্রশাসন ভুল তথ্য দিয়েছিল, যদি আমরা দেখি যে আমি আস্তে আস্তে পড়লাম যে প্রশাসন নাকি বলেছিল সব ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, যদি তাদের ইন্টেলিজেন্সের ঘাটতি থাকে কেন ছিল সেই ঘাটতি, এটা জানতে হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বর্তমানের পুলিশ সদস্যরা আওয়ামী সরকারের নিয়োগকৃত, এজন্যই তারা পুরোপুরি সহযোগিতা করছে না। আওয়ামী লীগ 15 বছর যাবত নিজের দলীয় লোক নিয়োগ দিয়ে ধীরে ধীরে এই পুলিশটাকে গড়ে তুলেছে। সেই পুলিশ আমাকে 100% সাপোর্ট প্রথম দিন থেকে দিতে পারবে বলেন? আমরা একটা ধ্বংস, পুরা রাষ্ট্রকে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিম একটা ধ্বংস স্তূপে পরিণত করে গেছে। বিচারের আশ্বাস পেয়ে নেতাকর্মীরা সরে গেলে উপদেষ্টারা বিমানবন্দরে প্রবেশ করেন। আব্দুল্লাহ মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মাস্টার মাইন্ডের বিচার শেষ হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া 28 জুলাই লক্ষ্মীপুরে 5 হত্যা মামলায় 3 আসামিকে হাজির করতে বলা হয়েছে। সাবরিনা মজুমদারের রিপোর্ট।
জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হোতা এবং আশুলিয়ায় হত্যার পর 6 মরদেহ পোড়ানোর মামলার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হতে যাচ্ছে আগামী মাসে। এর মধ্যে আনুষ্ঠানিকভাবে দুটি মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। যাত্রাবাড়ি, রামপুরা, উত্তরার মামলার তদন্ত চলছে জোরে সোরে। বুধবার বিচারের অগ্রগতির বিষয়ে চিফ প্রসিকিউটর জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শেষ হবে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ডদের বিচার। আগামী ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি মামলার বিচার কার্য সমাপ্ত হবে এবং এর মাধ্যমে হয়তোবা প্রধান যারা পারপিট্রেটর ছিলেন তাদের বিচার কার্য হয়তো সমাপ্ত করা সম্ভব হবে এবং যেগুলো সমাপ্ত হবে না সেগুলো বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে এই মাসে আরও অনেকগুলো তদন্ত রিপোর্ট দাখিল হবে এবং তদন্ত রিপোর্ট দাখিলের মাধ্যমে সেগুলোরও বিচার প্রক্রিয়া শুরু হবে এবং যেহেতু কন্টিনিউয়াসলি বিচার চলবে, খুব দ্রুত গতিতে এইসব বিচারের চূড়ান্ত পরিণতি লাভ করতে থাকবে। এদিন আশুলিয়ায় হত্যার পর 6 মরদেহ পোড়ানোর মামলায় গ্রেফতার 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 8 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছে বিশেষ আদালত। আজকে আদালত যারা পলাতক আসামি আছে সেই 8 জনকে আগামী 28 জুলাই তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 2-এ হাজির হওয়ার জন্য নির্দেশ প্রদান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন। 28 জুলাই তারিখে যদি তারা আদালতে উপস্থিত হতে ব্যর্থ হন, সেদিন থেকে তাদের অনুপস্থিতিতে বিচার কার্য পরিচালিত হবে। এছাড়া লক্ষ্মীপুরে 5 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দায়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সহ 3 জনকে হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে 28 জুলাই। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। নিজের মত অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে রাজনীতিতে কখনো জাতীয় ঐক্য গড়া সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা। আর 24-এর ঐক্য নষ্ট হলে সবকিছুই হারিয়ে যাবে, এমনটাই মনে করছেন জামায়াত নেতারা। বিশিষ্টজনদের চাওয়া ঐক্যের নামে ফ্যাসিবাদের পুনর্বাসন চলবে না। সাইফুল রিপনের প্রতিবেদন। রাজধানীর একটি হোটেলে অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ এডিশনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন উপদেষ্টা পরিষদ সদস্য, বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার প্রতিনিধিরা। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলা এডিশনের চেয়ারম্যান প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন, সাংবাদিক জুলকান্নাইন শাহের, অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ও কনক সারোয়ার। ভারতের স্টেক হচ্ছে তার অখণ্ড ভারত, তার মিথিক্যাল ভারত। সেই সব মিথিক্যাল ভারত থেকে পুনর্নির্মাণ করতে চায়, যেভাবে হোক, হয় আমাদের পদানত করে অথবা গ্রাস করে। 1 বছর আগের সবার যে ঐক্য, সবাই যে ঐক্যবদ্ধ হয়েছিলেন বাংলাদেশকে রক্ষায়, তার থেকে আমরা বিচ্যুত হচ্ছি। সুযোগ নেওয়ার জন্য বসে আছে বিতাড়িত হাসিনার সৈনিকেরা এবং আরো অনেক সুযোগ সন্ধানী মহল। বাংলা এডিশনের শুভেচ্ছা কামনা করে বক্তব্য রাখেন বিশিষ্টজনেরা। দেশের ভবিষ্যৎ নিয়ে সম্ভাবনা ও শঙ্কা জানান তারা। শক্তিকে পুনর্বাসনের একটা সক্রিয় রাজনীতি জাতীয় ঐক্যের নামে এবং বড় বড় বৃহৎ রাজনৈতিক দলের নামে এখানে হাজির আছে, এটা একটা বিরাট বিপদের জায়গা। রাজনৈতিক নেতাদের বক্তব্যে উঠে আসে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ও আন্তর্জাতিক সম্পর্ক। রাজনৈতিক অঙ্গনে আমাদের অনিশ্চয়তা ছিল, এখনো আছে। আমরা একটা ট্রানজিশন পিরিয়ড পেরিয়ে আসছি। এক্ষেত্রে আমার কথা একটাই থাকবে, সেটি হচ্ছে যে আমরা যাতে 24-এর যে অক্ষ ছিল সেই অক্ষটা যাতে আমরা হারিয়ে না ফেলি, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা কিন্তু অখণ্ড ভারতে বিশ্বাস করে। যে দেশের ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল, লোকাল অ্যান্ড ফরেন পলিসি টোটাল ডিজাস্টার, তাদের সঙ্গে বন্ধুত্ব করা, তাদের সঙ্গে তাল মিলিয়ে চলা, তাদের সঙ্গে টিকে থাকা, এটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে। দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে কোনো সংস্কার কাজে আসবে না বলে মন্তব্য করেন বিএনপির নীতি নির্ধারকরা। জানান, সংস্কারের নামে কোনো মত চাপিয়ে দেয়া গ্রহণযোগ্য নয়। আমরা গিয়ে আমাদের কথাগুলো জাতিকে বলবো, আমার ম্যান্ডেট নেওয়ার চেষ্টা করব এবং সেই ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে। এর বাইরে কোনো চেষ্টা করতে গেলে আমাদের এই যে অনৈক্য যে সৃষ্টি হচ্ছে, ওই জায়গাটাই কিন্তু অনৈক্য সৃষ্টি করছে। কারণ আমি আমার মতটা একজনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি। এইটা যদি করা হয়, জাতীয় ঐক্য কোনোদিনও হবে না। যদি রাজনৈতিক দলসমূহ ভুল পথে যায়, আধিপত্যবাদের দোসর হয়, কিংবা আবার শেখ হাসিনার মতো হয়ে জনগণের উপরে অত্যাচার স্টিম রোলার চালাতে চায়,
তাহলে এই দেশের জনগণ অতি দ্রুত তাদেরকে প্রতিরোধ করবে, এটি বোঝার মতো বুদ্ধি রাজনৈতিক দলসমূহের আছে। গণ অভ্যুত্থানে শহীদ পরিবারকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে উদ্বোধন করা হয় নিউজ পোর্টাল বাংলা এডিশন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। কক্সবাজারে বিএনপি নেতা রহিমউদ্দিন শেখদার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মশাল মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। বুধবার সন্ধ্যায় মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে রোকেয়া হলের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদল। সমাবেশে নেতারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মব কালচার তৈরির সুযোগ সৃষ্টি করে দিয়েছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। ক্যারিয়ার গঠনের সংস্কার না হলে আগামীতে সংস্কার কমিশন অভিমুখে যাত্রা করার কথা বলেন। কোনো গুপ্ত বাহিনী যদি মব সৃষ্টি করে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করতে চায় তা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মব কালচার ক্রিয়েট করার সুযোগ করে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এই নিরাপত্তার দায়িত্বে যারা জড়িত তারা সবাই। এর জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একের পর এক মব কালচার উস্কে দিয়ে প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনের যে পরিবেশ, সেই পরিবেশ ধূলিসাৎ করে দিচ্ছে। 1971 সালের পরাজিত শক্তিকে পুনর্বাসন করার জন্য একটি রাজনৈতিক দল গঠন হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বুধবার বিকেলে রংপুরের গ্র্যান্ড হোটেলের মোড়ে শহীদ আবু সাইদ সহ জুলাই শহীদদের স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। ছাত্র সমাবেশ হয়েছে চট্টগ্রামেও। রফিকুল ইসলাম ও এ কে এম নাজিমের তথ্যচিত্র জানাচ্ছেন আপন আপু। রংপুরে শহীদ আবু সাইদ সহ সব জুলাই শহীদদের স্মরণ সভা করেছে ছাত্রদল। এ সময় স্থানীয় নেতাকর্মীরা বলেন, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সভায় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ক্রেডিট ছিনতাই করে একটি দল সুবিধা নিচ্ছে। আজকে যারা এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ক্রেডিট ছিনতাই করেছে, যারা এই ক্রেডিট ছিনতাই করে ছাত্রলীগের বিচারের কথা ভুলে গেছে, যারা উপদেষ্টা হয়েছে, যারা নিজস্ব দল গঠন করে রূপায়ণ দেওয়ার ভাড়া নিয়েছে, যারা অনেক টাকা পয়সার অর্থনীতির মালিক হয়ে গিয়েছে। এ সময় গোপালগঞ্জে হামলার ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি কাউকে 1971 সালের পরাজিত শক্তির উপর ভর করে রাজনীতি না করার আহ্বান জানান রাকিবুল ইসলাম। আজকে গোপালগঞ্জে যে ভরপুরচিত হামলা চালানো হয়েছে তার আমরা নিন্দা জানিয়েছি, কিন্তু আমরা তাদেরকে সতর্ক করছি, 71 সালের পরাজিত শক্তিদের উপর ভর করে রাজনীতি করার প্রবণতা থেকে বের হয়ে আসুন। আপনারা আপনাদের নিজেদের সক্রিয়তায় উদ্ভাসিত হন, বাংলাদেশের সাধারণ জনগণ আপনাদের পাশে থাকবে। এদিকে চট্টগ্রামেও জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরাম সহ সব শহীদদের স্মরণে ছাত্র সমাবেশ করেছে ছাত্রদল। আপন আপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। মিটফোর্ডের যুবদল কর্মী ও ব্যবসায়ী সোহাগকে সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করা যুবকের নাম রেজওয়ান উদ্দিন অভি। তাকে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এছাড়া সোহাগকে হত্যার আগে খুনিরা মবের পরিবেশ তৈরি করেছিল বলেও জানান তিনি। ফাহিম ইউসুফের রিপোর্ট। 9 জুলাই পরন্ত বিকেল রাজধানীর মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর ফটকের সামনে এভাবেই সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করে হত্যা করা হয় ব্যবসায়ী সোহাগকে। এর দুদিন পর গত শুক্রবার হত্যাকাণ্ডের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এ ঘটনায় নিহত সোহাগের বোন মঞ্জুয়ারা বেগম 19 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। বুধবার মামলার অগ্রগতি নিয়ে ব্রিফ করে ডিএমপি জানায়, মিটফোর্ড এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই তারের ব্যবসার দ্বন্দ্বেই পরিকল্পিতভাবে হত্যা করা হয় সোহাগকে। পিল্লু কমিশনারের ছত্রছায়ায় তারা অ্যালুমিনিয়ামের পল্লী বিদ্যুতের তারের ব্যবসা করে একে অপরকে চিনে, একে অপরকে জানে এবং এলাকারই তারা ওই ব্যবসায়িক দ্বন্দ্ব এবং কোন্দল থেকেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ডিএমপি কমিশনার জানান, সিমেন্টের ব্লক দিয়ে আঘাত করা রেজওয়ান উদ্দিন অভিকে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের বিশেষ টিমের সহায়তায় তার পরিচয় নিশ্চিত হয়ে তার অবস্থান চিহ্নিত করে 15 জুলাই তাকে পটুয়াখালী জেলা হতে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় পাথর নিক্ষেপকারী 2 জন সহ মোট 9 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। সোহাগকে হত্যার আগে খুনিরা মবের পরিবেশ সৃষ্টি করেছিল বলেও জানায় ডিএমপি কমিশনার। রোমান্টিক এবং চাঞ্চল্যকর। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। মালয়েশিয়ায় জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে 5 বাংলাদেশের বিচারিক প্রক্রিয়া শুরু। বাকিদের বিষয়ে তদন্ত চলছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বুধবার দুপুরে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালার অংশ হিসেবে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত মাসব্যাপী ফটোগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। উদ্বোধন শেষে তিনি জানান, পুশ ইন নিয়ে ভারতের সাথে আলোচনা করে সমাধানের পথে যাচ্ছে বাংলাদেশ এবং সীমান্ত হামলা নিয়ে নমনীয় না সরকার। সন্ত্রাসের প্রশ্নটা সেখানে আমাদের সরকার এটাকে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করে এবং আমরা পরিপূর্ণ সহযোগিতা করতে চাই পরস্পরের সাথে। আমি চেয়েছি যে তারা যেন আমাদেরকে সব তথ্য যা তাদের কাছে আছে এই ব্যক্তিদের সম্পর্কে অথবা এদের কার্যকলাপ সম্পর্কে সেটা যেন আমাদেরকে জানান। 5 জনকে তারা পেয়েছে মনে হয়েছে তাদের কাছে, তাদেরকে তারা বিচার ব্যবস্থার অধীনে নিয়ে আসছে। চিরনিদ্রায় শায়িত হলেন HRC গ্রুপের চেয়ারম্যান সাইদ হোসেন চৌধুরী। বুধবার রাজধানীর পরিবাগে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এই শিল্পপতির মৃত্যুতে বিভিন্ন মহলে নেমে আসে শোকের ছায়া। জানাজা শেষে বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তার বড় ছেলে হালিফ রইস চৌধুরী। আরো জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। গেল মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশের খ্যাতিমান শিল্পপতি HRC গ্রুপের চেয়ারম্যান সাইদ হোসেন চৌধুরী। তিনি কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হেদায়েত হোসেন চৌধুরীর ছেলে এবং কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর বড় ভাই। সাইদ হোসেন চৌধুরী দেশের চা শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। চা শিল্পের পাশাপাশি ব্যাংক, পর্যটন, পরিবহন সহ শিপিং খাতেও দীর্ঘদিন ধরে অবদান রাখেন প্রয়াত এই ব্যবসায়ী। বুধবার রাজধানীর পরিবাগে জানাজায় নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় উপস্থিত শুভাকাঙ্ক্ষীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানান। কোনো ভুল করলেও স্যার সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিতেন। একদম পিতৃতুল্য ছিলেন আসলে। তার চ্যারিটির কোনো অভাব নেই। যে গেছে গ্রামে ডান হাতে ভামাতে চ্যারিটি করতো, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, স্কুলের জন্য, গরিব দুঃখীদের জন্য। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক। আমি ঢাকার ছেলে, আমি ঢাকাবাসীর পক্ষ থেকে আমার স্যারের জন্য সবার কাছে এবং দেশবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি। এরপর বড় ছেলে হালিফ রইস চৌধুরী তার বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। আপনারা ওনার জন্য দোয়া করবেন। উনি যদি আপনাদের কোনো কষ্ট দিয়ে থাকে দোয়া করে ওনাকে মাফ করে দিবেন। মৃত্যুকালে সাইদ হোসেন চৌধুরী স্ত্রী, 2 ছেলে ও 1 কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।